রাতের অন্ধকারে হঠাৎ গুলির শব্দ, চারিদিকে আগুন, আকাশের ন্যাটোর যুদ্ধ বিমান, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিন্ন ভিন্ন মৃতদেহ, আর ধুলোবালির মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় টেনে হিঁচড়ে বের করা হচ্ছে একটা মানুষকে, যে মানুষটা টানা ৪২ বছর ধরে পুরো একটা দেশকে নিজের মুঠোয় বন্দি করে রেখেছিল। তার নাম মুয়াম্মার গাদ্দাফি। কেউ তাকে বলতো আফ্রিকার রাজা, কেউ বলতো মুসলিম বিশ্বের শেষ স্বাধীনচেতা নেতা, আবার কারো কাছে সে ছিল এক ভয়ঙ্কর স্বৈরশাসক। যে নিজের ক্ষমতা বাঁচাতে হাজার হাজার মানুষকে হত্যা করতেও পিছপা হয়নি। কিন্তু আসল প্রশ্ন হলো, গাদ্দাফি আসলে কে ছিল? একজন বিপ্লবী, নাকি ইতিহাসের অন্যতম নিষ্ঠুর এক নায়ক? আজ আমরা জানবো সেই মানুষটার উত্থান, পরম ক্ষমতা, অবর্ণনীয় ভয়, যুদ্ধ এবং তার সেই ভয়াবহ মৃত্যুর গল্প। সালটা ১৯৪২। লিবিয়ার মরুভূমির এক দরিদ্র বেদুইন যাযাবর পরিবারে জন্ম নেয় গাদ্দাফি। ছোটবেলা থেকেই সে ছিল অদ্ভুত রকমের জেদি আর একরোখা। স্কুলে পড়ার সময়ই আরব জাতীয়তাবাদ আর মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের জোরালো বক্তৃতা তাকে গভীরভাবে প্রভাবিত করে। সে সময় পুরো আরব বিশ্বে একটা আগুন জ্বলছিল। পশ্চিমাদের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলছিল। আর তরুণ গাদ্দাফি মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করলো, আরবদের মাথা নত করে বাঁচা চলবে না। সে সেনাবাহিনীতে যোগ দিল। কিন্তু তার লক্ষ্য যুদ্ধ করা ছিল না, তার লক্ষ্য ছিল ক্ষমতা। ধীরে ধীরে নিজের চারপাশে সে তৈরি করলো এক গোপন বিপ্লবী দল। আর তারপর ১৯৬৯ সালের ১ সেপ্টেম্বর লিবিয়ার রাজা ইদ্রিস যখন চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন, মাত্র ২৭ বছর বয়সী এক তরুণ সেনা কর্মকর্তা কোনো রক্তপাত ছাড়াই পুরো দেশের ক্ষমতা দখল করে নিল। সেই তরুণী ছিল মুয়াম্মার গাদ্দাফি। ক্ষমতায় এসেই গাদ্দাফি নিজেকে আর ১০টা সাধারণ প্রেসিডেন্টের মতো চালনা করেনি। সে ঘোষণা দিল, আমি কোনো সাধারণ শাসক নই, আমি বিপ্লবের প্রতীক। সে লিবিয়া থেকে পশ্চিমা দেশগুলোর সামরিক ঘাঁটি চিরতরে বন্ধ করে দেয়। বিদেশি তেল কোম্পানিগুলোর উপর বসায় কঠোর নিয়ন্ত্রণ। রাতারাতি লিবিয়া হয়ে ওঠে খনিজ তেলে সমৃদ্ধ এক উপচে পড়া ধনী দেশ। প্রথম দিকে সাধারণ মানুষ গাদ্দাফিকে দেবদূতের মতো নায়ক ভাবতে শুরু করে, কারণ তার শাসনে লিবিয়ানরা পাচ্ছিল সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা, নামমাত্র মূল্যে বিদ্যুৎ আর জ্বালানি তেল, সস্তায় মাথা গোজার মতো নিজস্ব বাড়িও, নতুন বিবাহিত দম্পতিদের জন্য মোটা অঙ্কের সরকারি অনুদান। ফলে আফ্রিকার অন্য যে কোনো দেশের তুলনায় লিবিয়ার জীবনযাত্রা রকেটের গতিতে উন্নত হচ্ছিল। ১৯৭৫ সাল গাদ্দাফি প্রকাশ করলো তার জীবনের সবচেয়ে বড় মাস্টারপিস, দ্য গ্রিন বুক। এই বইয়ে সে দাবি করলো পৃথিবীর সব রাজনৈতিক ব্যবস্থা ভুল, গণতন্ত্র ভুল, সমাজতন্ত্র ভুল, পুঁজিবাদ ভুল। একমাত্র সঠিক পথ হলো তার নিজের আবিষ্কার করা তৃতীয় বিশ্বতত্ত্ব। বইটি লিবিয়ার প্রতিটি স্কুলে বাধ্যতামূলক পাঠ্য করা হলো। শিশুরা ছোটবেলা থেকেই শিখতে লাগলো গাদ্দাফি একমাত্র সত্য, গাদ্দাফি একমাত্র পথ। কিন্তু এই বইয়ের আড়ালে আসলে কি ছিল? ছিল এক ভয়ঙ্কর ব্যক্তি পূজার রাষ্ট্র গড়ার নীল নকশা, যেখানে গাদ্দাফির সামান্য সমালোচনা করার অর্থই ছিল চিরকালের জন্য গায়েব হয়ে যাওয়া। গাদ্দাফি খুব দ্রুত একটা নির্মম সত্য বুঝে গিয়েছিল, ক্ষমতা চিরস্থায়ী করতে হলে মানুষের মনে ভয়ের রাজত্ব তৈরি করতে হবে। তার তৈরি করা গোপন পুলিশ পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ বুঝতেই পারতো না পাশের চেয়ারে বসা বন্ধুটি আসলে বন্ধু নাকি সরকারের গুপ্তচর। রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো সন্দেহভাজনদের, যাদের অনেকেই আর কোনোদিন আলো দেখেনি। ফুটবল স্টেডিয়ামে হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো বিরোধীদের, আর সেই দৃশ্য সরাসরি টেলিভিশনে প্রচার করা হতো, যাতে পুরো দেশ ভয়ে কেঁপে ওঠে। ১৯৮৮ সালের ২১শে ডিসেম্বর স্কটল্যান্ডের লকারবি শহরে আকাশে প্যানাম ফ্লাইট ১০৩ উড়ছিল। বোর্ডে ছিল ২৫৯ জন যাত্রী। হঠাৎ বিস্ফোরণ, বিমানটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল লকারবির মাটিতে। মাটিতে থাকা আরো ১১ জন মানুষ মারা যায়। মোট মৃত্যু ২৭০ জনের। তদন্তে উঠে আসে লিবিয়ার সরকারি এজেন্টদের নাম। পশ্চিমা বিশ্ব সরাসরি দায়ী করলো গাদ্দাফিকে। শুরু হলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। লিবিয়া পরিণত হলো বিশ্বের কাছে এক বিচ্ছিন্ন ভয়ঙ্কর রাষ্ট্রে। কিন্তু গল্পের এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক নাটক।
1996 সালের জুন মাস, ত্রিপোলির আবু সেলিম কারাগার। এই কারাগারে বন্দী ছিল হাজার হাজার রাজনৈতিক বন্দী, সাংবাদিক, শিক্ষক, ছাত্র, সাধারণ মানুষ, যাদের একমাত্র অপরাধ ছিল গাদ্দাফির বিরুদ্ধে কথা বলা। একদিন বন্দীরা কারাগারের ভেতরে খাবার আর মানবিক অধিকারের দাবিতে প্রতিবাদ শুরু করলো। গাদ্দাফির নির্দেশ এলো, সব শেষ করে দাও। সেই রাতে কারাগারের চারিদিক থেকে গুলি চালানো শুরু হলো। মাত্র কয়েক ঘন্টার মধ্যে 1200 জন বন্দীকে হত্যা করা হলো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই গণহত্যার খবর পরিবারগুলো জানতে পারলো না। বছরের পর বছর পরে জানতে পারলো তারা। সরকার শুধু বলতো, আপনার ছেলে ঠিকঠাক আছে। মায়েরা প্রতি সপ্তাহে কারাগারের দরজায় খাবার নিয়ে আসতো, জানতোই না ভেতরে তাদের সন্তানের কঙ্কাল পড়ে আছে। এটাই ছিল গাদ্দাফির শাসনের আসল চেহারা। 2003 সাল, ইরাকে আমেরিকার আক্রমণের পর পুরো আরব বিশ্ব তখন কাঁপছে। হঠাৎ একটা অবাক করা ঘটনা ঘটল। গাদ্দাফি, যে মানুষটাকে পশ্চিমা বিশ্ব বছরের পর বছর সন্ত্রাসী বলে আসছিল, সে হঠাৎ ঘোষণা দিল, আমি আমার সব পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করে দিচ্ছি। আর অমনি পশ্চিমা নেতারা হাসি মুখে গাদ্দাফির হাত ধরতে ছুটে গেল। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গেলেন লিবিয়ায়, ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি গেলেন, আমেরিকান কোম্পানিগুলো লিবিয়ার তেলের চুক্তি করতে লাইন দিল। হঠাৎ করেই গাদ্দাফি হয়ে গেল পশ্চিমের বিশ্বস্ত বন্ধু। কিন্তু মাত্র 8 বছর পর 2011 সালে সেই একই পশ্চিমা দেশগুলো গাদ্দাফিকে ধ্বংস করতে ন্যাটো পাঠালো। প্রশ্ন হলো, এই বন্ধুত্ব কি আসলে সত্যিকারের ছিল, নাকি এটা ছিল শুধুই তেলের রাজনীতি? ইতিহাস বলে, উত্তরটা আপনি নিজেই বুঝতে পারছেন। ব্যক্তিগত জীবনে গাদ্দাফি ছিল অত্যন্ত খামখেয়ালি আর অদ্ভুত চরিত্রের মানুষ। কোটি টাকার মালিক হয়েও সে কখনো রাজপ্রাসাদে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করত না। জাতিসংঘের আন্তর্জাতিক সফরে গেলেও বিলাসবহুল হোটেল ছেড়ে নিজের সাথে করে আনা বেদুইন তাঁবুতে রাত কাটাতো। তার চারপাশে নিরাপত্তার দায়িত্বে থাকতো একদল প্রশিক্ষিত নারী দেহরক্ষী, যাদের বলা হতো অ্যামাজনিয়ান গার্ডস। নিজেকে সে ভূষিত করেছিল আফ্রিকার রাজা উপাধিতে। কিন্তু এই অদ্ভুত খ্যাপাটে স্বভাবের আড়ালে লুকিয়েছিল এক তীব্র অহংকার। সে বিশ্বাস করতে শুরু করেছিল, লিবিয়া মানেই গাদ্দাফি, আর গাদ্দাফি ছাড়া লিবিয়া ধ্বংস। আর ইতিহাস বারবার দেখিয়েছে, যখন কোনো শাসক নিজেকে রাষ্ট্রের সমর্থক ভাবতে শুরু করে, তখন তার পতন খুব দূরে থাকে না। আর এটাই ছিল ইতিহাসের পাতায় তার সবচেয়ে বড় ভুল হিসাব। সালটা 2011। তিউনিসিয়া, মিশর, একের পর এক দেশে তখন স্বৈরাচারের বিরুদ্ধে শুরু হয়েছে আরব বসন্ত। পুরো আরব বিশ্ব যেন এক বারুদের স্তূপ। এই আগুনের আঁচ এসে পৌঁছালো লিবিয়াতেও। 42 বছরে জমে থাকা ক্ষোভ নিয়ে মানুষ রাস্তায় নেমে এলো। তারা চাকরি চাইলো, বাক স্বাধীনতা চাইলো, ভয়হীন একটা সকাল চাইলো। কিন্তু গাদ্দাফি আলোচনার পথ বেছে নেয়নি। অহংকার নিয়ে সে ঘোষণা দিল, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। তার নির্দেশে সেনাবাহিনী বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালালো। শহরের রাস্তায় নামানো হলো যুদ্ধ ট্যাঙ্ক। হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত হলো লিবিয়ার রাস্তা। ন্যাটো ঘোষণা করলো, লিবিয়ার সাধারণ মানুষের মানবাধিকার রক্ষার জন্য সামরিক হস্তক্ষেপ জরুরি। তারপর শুরু হলো আধুনিক ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর বিমান হামলা। আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে বোমা পড়তে থাকলো লিবিয়ার মাটিতে। তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করলো গাদ্দাফির 42 বছরের সাম্রাজ্য। কিন্তু আজও একটা বড় প্রশ্ন রয়ে গেছে, ন্যাটো কি সত্যিই লিবিয়ার মানুষের মানবাধিকার বাঁচাতে এসেছিল, নাকি তাদের আসল নজর ছিল লিবিয়ার বিলিয়ন ডলারের তেলের খনির ওপর? 2011 সালের অক্টোবর মাস, চারিদিক থেকে অবরুদ্ধ হয়ে গাদ্দাফি তখন পালিয়ে যাচ্ছিল তার জন্মস্থান সির্তে শহরের দিকে। কিন্তু ন্যাটোর বিমান হামলা তার কনভয়কে গুঁড়িয়ে দেয়। আহত রক্তাক্ত গাদ্দাফি প্রাণ বাঁচাতে রাস্তার পাশে একটি নোংরা ড্রেন পাইপের ভেতর লুকিয়ে পড়ে। কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। কিছুক্ষণের মধ্যেই উত্তেজিত বিদ্রোহীরা তাকে খুঁজে পায়। তারপর শুরু হয় মধ্যযুগীয় বর্বর নির্যাতন। সাধারণ মানুষের মোবাইল ক্যামেরার ঝাপসা লেন্সে ধরা পড়ে সেই ভয়ঙ্কর দৃশ্য। একসময় যে মানুষটার ইশারায় পুরো দেশ কাঁপত, সেই মানুষটাকে উত্তেজিত বিদ্রোহীরা নির্মমভাবে মারধর করে হত্যা করে। অবশেষে রক্তাক্ত, চরম অপমানিত অবস্থায় চিরদিনের জন্য চোখ বন্ধ করলেন মুয়াম্মার গাদ্দাফি। 42 বছরের এক একছত্র শাসনের অবসান ঘটল রাস্তার ধারের এক নর্দমার পাশে। আজ গাদ্দাফি বেঁচে নেই, কিন্তু তাকে নিয়ে বিতর্ক আজও শেষ হয়নি।
একদল মানুষের মতে সে ছিল পশ্চিমাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো এক সাহসী বীর, যে লিবিয়াকে আফ্রিকার সবচেয়ে উন্নত রাষ্ট্রে পরিণত করেছিল। আবার অন্য দলের মতে সে ছিল এক ক্ষমতালোভী নিষ্ঠুর স্বৈরশাসক, যে আবু সেলিমের কারাগারে 1200 মানুষকে এক রাতে হত্যা করেছিল, যে লকারবির আকাশে 270 জন নিরীহ মানুষের জীবন শেষ করেছিল। গাদ্দাফির পতনের পর লিবিয়া গণতন্ত্র পেলেও শান্তি পায়নি। দেশটি গৃহযুদ্ধ, মিলিশিয়া আর রাজনৈতিক বিশৃঙ্খলায় ভেঙে পড়ে। আর সেই কারণেই আজও বহু লিবিয়ান প্রশ্ন করে, গাদ্দাফি কি সত্যিই সমস্যার মূল ছিল, নাকি তার পতনের পর শুরু হয়েছে আরো বড় বিপর্যয়? তবে ইতিহাস আমাদের একটা সত্য খুব পরিষ্কারভাবে শিখিয়ে দিয়ে গেছে, যখন কোনো শাসক নিজেকে দেশের চেয়ে বড় মনে করতে শুরু করে, জনগণের চেয়ে বড় মনে করতে শুরু করে, তখন তার পতন কেবল সময়ের ব্যাপার মাত্র। ইতিহাসে অনেক শাসক বন্দুক দিয়ে ক্ষমতা দখল করেছে, কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে ভয় দিয়ে মানুষকে চুপ করানো যায়, কিন্তু চিরদিনের জন্য মানুষকে লয়াল বানানো যায় না। আর মুয়াম্মার গাদ্দাফির রক্তাক্ত সেই পরিণতি সেই সত্যেরই সবচেয়ে নির্মম উদাহরণ। তবে আজও লিবিয়ার অনেক শহরে গাদ্দাফির ভাঙা পোস্টার পড়ে আছে ধুলোয়। কেউ সেখানে একজন স্বৈরশাসকের পতন দেখে, আবার কেউ দেখে এমন এক নেতার মৃত্যু যার পতনের পর পুরো দেশটাই আর কখনো আগের মতো হয়ে উঠতে পারেনি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, আর এমন ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।